কয়বার? হাতে আঙুল কয়টা? ব্রাজিল চ্যাম্পিয়ন কয়বার? আপনারা যে কাজগুলো মাঝখানে দেখেন অনেক কিছুই কিন্তু আসলে রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার। একবার তো যে হাত দিয়ে ওটা যদি বাদ দেই তাহলে কিন্তু বেসিক্যালি দুইবার। আমি আমাকেই দেখতে পেয়েছি, কারণ এই পোশাকটা আমি দীর্ঘদিন 2 যুগের উপরে পড়ছি। তো আমি অভ্যস্ত, আসলে এই গল্পটা আমি অভ্যস্ত। আমার কোনো মানে এটা নিয়ে ভাবতে হয়নি, মানে অ্যাডপ্ট করিনি কিছুই, কারণ আমি এই ছবি চলাকালীন অন্য গল্প নিয়ে ভাবছি, এটা নিয়ে ভাবিনি। এক্সট্রা ফোকাস দিতে হয়নি আমি একজন অফিসারকে দেখেছি, একটা সৃষ্টিকে দেখেছি, যে বাংলাদেশ পুলিশের কথা বলে, পুলিশ যাকে নিয়ে অহংকার করবে, দেশের কথা বলে, দেশ যাকে অহংকার করবে, এরকম একটা অফিসারের ক্যারেক্টার দেখে আসলাম আমি। এটা বলতে চাই যে আসলে যদি করতাম তাহলে আরও ভালো হতো। আসলে রিহার্সাল তো করতে পারিনি, ভাবতেও পারিনি, তবে এখন থেকে ভাববো যদি অফিসার 2 করি ডেফিনেটলি। আপনার এই ক্যারেক্টারের জন্য রিহার্সাল দরকার হয় না, কারণ আপনি তো 2 যুগ বলেছে, 2 যুগ উনি কর্মব্যস্ততার জীবনে ছিল, তো 2 যুগ ধরেই তো সে অফিসারের সাথে আছে, অফিসার ক্যারেক্টারের সাথে আছে। সো এটা তাকে লালন করতে হয়নি হৃদয়ে। আমি তার কাছে চেয়েছি 10 লক্ষ টাকা প্রডিউসারের কাছে। প্রডিউসার গাড়ি কেনার সময় আমাকে লোন দিয়েছে, আমি বলছি ওটাতে অ্যাডজাস্ট করে নাও, ওইটা বলছি। আমাদের কিন্তু খাওয়াই নেই, খাওয়াবো, আমাদের কিন্তু ওই 10 লক্ষ টাকার থেকে খাওয়াই নেই। না খাওয়াবো, পাওনা থাকলো ডেফিনেটলি। আমি সব বন্ধুদের খাওয়াইতে চাই, সত্যি খাওয়াইতে চাই, কারণ উনি 10 লক্ষ টাকা আমাকে অফার করেছে। কারণ এর আগে যে সোনা বন্ধু অন্যান্য মুভিগুলি 10 লক্ষ টাকা নিয়েছি, সে দেখেছে। ওই যে দাদার নাম কি, তপন কুমার বসাক, 10 লক্ষ টাকা দেখেছি। আমি ওনার দামাদামি করে, ঘরে তো ঝামেলা হবে, ও একবার বলেছে তাতে রাজি হয়ে গেছি। এই সালামি এখনো ঘুরিয়ে গেলে রাখছে, বাকি রাখছে, সত্যি আমি পাচ্ছি কেন যেন। এবার দেইনি, ঈদে দিয়েছি, রোজার ঈদে, এই যে দেইনি, তবে দিতে হবে এক পর্যায়ে, বোঝা যাচ্ছে। কালকে কিছু নতুন বান্ডেল ছিল, সেগুলো দিয়েছি, হাওলাত, এগুলো দিবে না, শিওর, আমি শিওর দেবে না। আমাদের নেক্সট প্রজেক্ট আছে, টুনটুনির অ্যাক্টিং করেছে কিশোরী। এই মুভিটা অনেক ভালো, একটা খুবই মানে এই যে এই সমস্ত স্ক্রিনের মুভি, এটা খুব ভালো মুভি, একটা জীবনের গল্প, একটা কিশোরী মেয়ের জীবনের গল্প। এটা অ্যাক্টিং করেছে অনেকেই, ওইখানেও একজন পুলিশ অফিসার হিরো। আমার নায়িকাও পুলিশ অফিসার, সেও হিরোইন। আর তাছাড়া আরমান পারভেজ মোরাদ, স্বাগতা, ফারজানা রহমান ছবি, অমিত হাসান ভিলেন করেছে, প্রচুর কাস্টিং আছে এটার মধ্যে। কিশোরীটা রেডি আছে। আমার 3rd মুভি আরেকটা আছে, ববি আর আমি করেছি, ছেলে বউ মুভিটাও কমপ্লিট করা। দেখো, দেশের মানুষ নানান বিবাদ বাইরে থাকতে পারে, এটা তার দেশ, তার মাতৃভূমি। দেশের সিচুয়েশন চেঞ্জ হলে আবার মানে হয়, একবার আপ হয়, একবার ডাউন হয়, এটা সবার ক্ষেত্রে হয়। তো আর সে তো মাঝখানে পালিয়ে এসে তো অভিনয় করার সুযোগ নেই, আমেরিকা ছিল তো, বাই রোডে সে তো করতে পারে, আগেই করে গেছে মুভি, আগেই করে গেছে। ডাবিংটা কিছু হয়তো আমেরিকা থেকে পাঠিয়েছে, আমি জানি না ডিরেক্টর কীভাবে করেছে, ঠিক নয়, উচিত না। আমি বহুবার এফডিসিতে বলি যে কোনো অভিনেত্রী নায়ক নায়িকার পলিটিক্সে জড়াতে নাই, কারণ তার কেরিয়ার নষ্ট হয়ে যায়, পড়ে যায়। অর্কেস্ট্রার ভিডিও ক্লিপস দেখেছি, গান দেখেছি, যেটা আমার কাছে মনে হয়েছে ও এখন যে লুকসে আসছে এটা খুব সুন্দর লেগেছে। এবং ইয়াং যে জেনারেশন, একটি বাংলাদেশের জনগোষ্ঠী আছে লাইক 15 থেকে 25, যে জেনারেশনটা আছে, সেই জেনারেশন যে ফ্যাশনটা খুবই পছন্দ করে, সেই ফ্যাশনে কিংবা সেই গেট আপে সাকিব খান পর্দায় আবির্ভাব হয়েছে। এবং এখন সাকিব খানের ছবিটা আমি বলবো যে, আমি যেহেতু দেখিনি, আমি রিভিউটা দিতে পারছি না, কিন্তু পাবলিক যেভাবে তাকে জঘন্য বলছে, থুতু ছিটাচ্ছে, তারপরে তাকে নিয়ে নেগেটিভ কথা বলছে, এটার পক্ষপাতী আমি না। আর হিরোইন যে ছিল, হিরোইন সিলেক্টটা আমার মনে হয় ভালো হয়নি। হিরোইন সিলেক্টটা আরেকটু মনোযোগ দেওয়া উচিত ছিল হিরোইন সিলেক্টের ব্যাপারে। এটা আমার রিভিউ, আমার ব্যক্তিগত। আমি বলতে চাই, বরবাদ মুভিটা যেমন কলকাতার যে নায়িকাটা নাম ইদিকা পাল যে অ্যাক্টিং করেছে, বেস্ট, হ্যাঁ, নাম্বার 1 সেকেন্ড করছে আমাদের মিশা ভাই, হ্যাঁ। আর সাকিব ভাই তো অল মুভিতেই ছিল। আরেকটু কথা আমি বলতে চাই, একটু ছোট্ট করে একটা কথা বলতে চাই।
আমি সাকিব খান সম্বন্ধে একটি কথা বলতে চাই যে সাকিব খান বিগত দিনে একটি ধারা অনুযায়ী ছবিতে অভিনয় করেছে গোলই পর্যন্ত। প্রিয়তমা থেকে সাকিব যে ছবিগুলি যেগুলি এই পর্যন্ত রিলিজ হয়েছে সেগুলি সে গেট আপ, মেকআপ কিংবা তার অভিনয়ে সে একটা নিজস্ব বৈশিষ্ট্য অবলম্বন করে সে পর্দায় উপস্থিত হয়েছে। বাট ছবিগুলি কিন্তু ইদানিং দেখছি একই রকম হয়ে যাচ্ছে। তাকে কিন্তু এখন চেঞ্জ হতে হবে, মানে মানে সে গোলই পর্যন্ত যে ধারার অভিনয় করেছে, প্রিয়তমা থেকে এই যে রকস্টার, এটা কিন্তু কিছুটা মিল হচ্ছে, একটা ছবির সাথে আরেকটা ছবির মিল খুঁজে পাচ্ছি। এই ভিন্নতা তাকে আবার নতুন কোনো ভিন্নতায় তাকে উপস্থিত হতে হবে, নাহলে তার ছবি আবারও ফ্লপের খাতায় যাবে আর কি। অবশ্যই তাকে হিরোইন বিচারের ক্ষেত্রে অবশ্যই তাকে আমার মনে হয় আরেকটু সচেতন হতে হবে। আমি একটু যাই আপনাদের কাছ থেকে। বললাম না, বরবাদ ভালো লেগেছিল ডিউ টু হিম অ্যান্ড ইদিকা পাল, দুজনের অ্যাক্টিং ছিল দুর্দান্ত। ওখানে মেশিন গানটা ভালো লেগেছে। এরপরে এই মেশিন গান দিয়ে সব মুভিতে সব নায়করা ইউজ করতেছে। পরে খেলনা মনে হচ্ছে যে এটা আমাদের মধ্যে আসলে এত ইজিলি সব কিছু সবাই করে, যার খুশি তার অ্যাক্টিং করে, ভাবে পাবলিক নেবে, যা খুশি তাই দিয়ে গুলি করে। এটি ঠিক নয় আসলে। একটা চেঞ্জ, দর্শক তো অনেক চুজি, দর্শক হাতের মধ্যে সারা পৃথিবী দেখতে পায়। এখন মানে যদি একটা মুভির মধ্যে এরকম চলে আসে তাহলে মানুষ অবশ্যই ধিক্কার দেবে আমাদেরকে। আমরা ধিক্কারের কাজ আর না করি। আর ডিরেক্টরদের বলবো যে আপনারা তো বলেন আর্টিস্ট হয়তো করতে বাধ্য হয় আপনারা বললে, কিন্তু আপনারা এইসব করায়েন না যেটা আর্টিস্টের ক্যারিয়ার নষ্ট হয়, আর্টিস্টকে অপমান করে, আর্টিস্টকে খারাপ বলে, থুতু ফেলে, এগুলি করায়েন না আপনারা। আসলে মূল কারিগর তো পরিচালক। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের গার্ডিয়ান, আপনারা গল্প ভেবে কী শর্ট নেবেন যাতে করে কারো আত্মসম্মানে আঘাত না করতে পারে এবং যাতে করে সেই পারপাস সার্ভ করতে পারে এবং দর্শকের ভালো লাগে, এটা খেয়াল রেখে কাজ করবেন। আর আরেকটা জিনিস বলতে চাই, যেহেতু আমার সম্মানিত প্রেসিডেন্ট আছে, যে মুভিগুলোর মধ্যে স্ল্যাং রাখতেছে প্রচুর। কেউ কারোর বাচ্চা টাচ্চা নিয়ে দেখতে পারে না, বেরিয়ে বলে যে আমি কেন দেখলাম। এই স্ল্যাং আসলে আমাদের চলবে না। আমরা মুসলিম মানুষ, আমরা এখনও সামাজিকভাবে ছোটো ভাই বড় ভাইকে সম্মান করি। আমরা বিড়ি খাই না এক ভাইয়ের সামনে আরেক ভাই, আমাদের এটা আছে। আমাদের মধ্যে স্ল্যাং চলবে না যে একসাথে বসে আমি আমার টুনটুনি একসাথে বসে সিনেমা দেখবো, সেটা স্ল্যাং হলে আমি সেই ভয়েই আমি যাই না, গত ঈদেও যাই না, ঈদেও যাই না। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আগে দেখেছি, আমরা ডাবিংয়ের সময় দেখেছি, ছবির প্রিমিয়ার ছিল, আমরা নিজেরা দেখেছি। তো আজকে আপনারা আসছেন, আপনাদের সময়টাকে, মূল্যবান সময়টা দিয়ে আমাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ। কারণ প্রচারটা সুস্থ হওয়া উচিত। তথাকথিত এখনকার ভাইরাল প্রচার না, মানে পজিটিভ প্রচার হোক। একটা সিনেমার জন্য আপনারা বিনোদন যারা করেন, এটা অত্যন্ত কঠিন কাজ। সব কাজকাম বাদ দিয়ে যখন আপনারা জানেন যে এই ছবির প্রচারে যেতে হবে, আপনারা সমস্ত উপেক্ষা, আমাদের ট্রাফিক যে সিস্টেম সব আমরা জানি, ওটাকে উপেক্ষা করে ইনশাআল্লাহ ইন টাইমে আপনারা আসেন। বরং দেরি আমরাই করি। আর আজকে আমার দেরিটা মনে হয় আমার হিরো বলবে। আমি বলেছি হিরো যখন দুপুরে আমাকে বলছে, তখনই বললেন যে সেন্সর বোর্ডে ভাইস চেয়ারম্যান ভাইয়া বলছে যে একটা দোয়া মাহফিল হবে, ওখানে আমরা একটা যাবো। তো আমি বলছি, আমি কি বলেন, ঢাকায় নাকে মুখে দৌড়ে আসছে, আমার বন্ধু ইঞ্জিনিয়ার হেলাল নিয়ে আসছে। যাই হোক, আল্লাহ, আপনার ফোনে বলছি যে আপনারা যে আমার উপরে আবার মাইন্ড করবেন না, কারণ উনি আমাকে হঠাৎ বলছে যে আজকে আসলে খুব ভালো অনেক আর্টিস্ট ছিল আজকে। আর অফিসার নিয়ে একটা কথা বলবো, ছবির নাম অফিসার, তাই না? অফিসার একটা এক্সিকিউটিভ নেম, একটা রুচিবোধের পরিচয় বহন করে। এখন যে নামটাম ছবির হচ্ছে, ওইগুলো আমি উচ্চারণ না করি। আপনারাই ভালো করে জানেন যে নামেই থাকে নেগেটিভ পানা। মানে আগে যারা বা আমাদের সব সময় আমরা কি দেখছি যে নায়ককে দিয়ে পজিটিভ সব কিছু দেখাবে। নায়ক ভালো স্টুডেন্ট থাকবে, নায়ক আদর্শ বহন করবে, নায়কের মধ্যে এমন কোনো আইকনিক পাওয়ার থাকবে যেটা দর্শক পছন্দ করবে, নায়ক পরিবারের সবার পছন্দের লোক হবে, নায়কের ফিলসফি অনেক উন্নত মানের হবে, নায়কের শব্দচয়ন হবে, আমরা ফলো করব যারা দেখতেছে। কিন্তু এখন নায়ককে দিয়ে যে কি করাচ্ছে, মানে আমি ভিলেন বিশাল সদাগরি ফেইল, এখন দেখছি সব নায়ককে আমার ভিলেনের কাজ করাচ্ছে। নায়ককে দিয়ে রেপ করাচ্ছে, নায়ককে দিয়ে ড্রাগস খাওয়াচ্ছে, নায়ককে দিয়ে যত মানে আমরা ভিলেন হিসাবে যেটা, এবং বাট আমাদের ফিল্মে ভিলেনকে যদি কোনো চরিত্র স্খলন করতো, তার নিশ্চিতভাবে তার মৃত্যু হতো। আপনারা ম্যাক্সিমাম ছবি দেখছেন আমার মৃত্যু হয়েছে ইয়াংকালে।
তো সেই জায়গায় আমি বুঝতে পারতেছি না এখনকার চিত্রনাট্যকাররা কিভাবে নায়ককে নেগেটিভ অ্যাপ্রোচ করে আনতেছে। এটা থেকে বের হওয়া উচিত আমি মনে করি, যে অবশ্যই বের হওয়া উচিত। ওই দিক থেকে আজকের ছবিটা অফিসার আমি বলবো এটা রুচিবোধের একটা ছবি। অফিসার নামে অফিসার, কর্মে অফিসার, এবং যিনি বানিয়েছেন তিনি এদেশের একজন সুনির্মাতা, কমার্শিয়াল ছবির অন্যতম একজন পুরোধার বদিউল আলম খোকন, যার অনেক স্টার সুপারস্টার তার হাত ধরে এসছে, এরকম একটা পরিচালক উনি। এবং এই ছবির প্রডিউসার কাম নায়ক আমার ডান পাশে আমার ছোটো ভাই তায়েব, হ্যাঁ আমার ভাবিজি, মানে ভাবিজি আমার ভাই আরেক নায়ক। তো বর্তমান নামটা তুমি বলো, আমি বলতে পারো। ইরতিজা আফি এত আমেরিকায় থাকে, এত ডাউন টু আর্থ একটা ছেলে, স্ক্রিনে নিশ্চয়ই ভালো লেগেছে ওকে, দারুণ। তো এটা তাই ভাইকে এই ওকে এরকম একটা ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমি কাজ করেছি একসাথে, অনেক একটা ভালো ছেলে, অনেক শিখতে চায়, অনেক ভালো কাজ করতে চায়। আর নায়ক তো লম্বা চড়াই হবে, ওকে দেখলেই মনে হয় যে ওকে দেখলে মনে হয় ও একটা স্পেশাল কিছু। তো অফিসার ছবি আপনারা দেখেছেন যে অফিসার ছবিতে এমন কোনো কিছু নেই যে ফ্যামিলির ছাড়া আপনারা দেখবেন। অফিসার ছবিতে এমন কোনো কিছু নেই যে আপনি মুখ ঢাকবেন, মোটামুটি। আর ছবিতে লাগবে সব কিছুই, কিন্তু অফিসার ছবিটা মানে পরিষ্কার একটা রুচি বহন করে। আমি বলবো যে আমিও অফিসার টাইপের ছবি হোক এটার পক্ষে, প্লিজ। না, যে ছবি ভালো যাবে সেটা দর্শক দিকে অবশ্যই দেখবে, সেটা বলতে লাগবে না। যে ছবি চলবে সেটা কোনো রিভিউতে কোনো কাজ হবে না। যে ছবির ভিতর যদি মশালা থাকে, ছবি যদি মেধা সম্পন্ন নির্মাতার মাধ্যমে নির্মিত হয় এবং মেধা সম্পন্ন শিল্পীরা যদি ওইটাতে অভিনয় করে এবং মেধা সম্পন্ন যারা কলাকুশলী আছেন তারা যদি ওটার সাথে যুক্ত থাকে, তাহলে ওই ছবি ভালো হবে। সোজা কথা, দর্শক যে ছবি দেখবে, প্রডিউসার যে ছবি ইনভেস্ট করার পর মানি ব্যাক গ্যারান্টি পাবে, সেই ছবি ভালো ছবি, এবং এই ছবিকে কেউ আটকে রাখতে পারবে না। সেটা এক্সাম্পল দেই, মানে গত ঈদে তামিম নূর ব্যাক টু ব্যাক দুটো ভালো উৎসব দিয়েছে, বনলতা সেন দিয়েছে, তাই না? কাজে হচ্ছে যে তার মতো করে সে দিয়েছে। কাজে হচ্ছে যে যেটা দর্শক দেখবে, যতই নেগেটিভ রিভিউ দেওয়া হোক না কেন, কোনো কাজে আসবে না। কারণ দর্শক সবচেয়ে বড় রিভিউটা বহন করে কে? দর্শক। যে ছবি ভালো লাগবে দর্শক সেই ছবি দেখবে, রিভিউ কিছু আসে যায় না। সিম্পল, ন্যাচারাল লুক ছিল, ন্যাচারাল ডিরেক্টর যেটা ডিমান্ড করলো, ডিরেক্টর যেটা ডিমান্ড করবে যে সেই চুল পড়তে হবে, দাড়ি থাকবে। এই ছবিতে আমি মাহির বাবা থাকি, ওনার শ্বশুর থাকি, তো আমার সাদা দাড়ি, সাদা গোঁফ থাকবে। এখন বাড়তি একটা চুল আপনারা দেখেছেন যে বাড়তি চুল লাগালে কি হয়, গত ঈদে অনেক বড় বড় তারকার ছবি, কি একটা অ্যাবনর্মাল চুল পরে লাভ কি? যেটা ন্যাচারাল, যেটা সবার আগে ন্যাচারাল ডিরেক্টররা চায়, আমরা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস আনতে। এই অ্যাডাপ্ট করে ইদানিং একটা কি খুব কথা প্রচলিত হচ্ছে যে লুক দিয়ে কি করবেন আপনি? রাজ্জাক সাহেবের কয়টা লুক ছিল জীবনে? একটাই। শুনছেন কখনো? সালমান শাহর কয়টা লুক ছিল? লুক। রাজ্জাক সাহেব আর সালমান শাহর উপরে কোনো নায়ক আসবে, জনপ্রিয়তা পাবে? লুক দিয়ে কী করি? লুক কি? এটা নতুন কথা, লুক এগুলো কি? এগুলো লুক দিয়ে কী হবে? ক্যারেক্টারটার আবেগটা আপনি ধরতে পারলেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। ক্যারেক্টারটা আবেগ। আমি যদি বলি আপনাদেরকে শাবনূর কটা লুক নিয়েছে, বলতে পারবেন? শাবনূর কিনেন? শাবনূর কে জানেন তো আপনারা? কয়টা লুক নিয়েছে? কী লুক করবে? সালমান শাহ যার জন্য 18-20 জন মানুষ মারা গেছে, যার মৃত্যুর খবর শুনে, কয়টা লুক নিয়েছে? লুক নিয়েছে কখনো? আপনার ভিতর যদি পোটেনশিয়ালিটি থাকে, আপনার ভিতর যদি মেধা থাকে, তাহলে দর্শক এমনি বসে দেখবে। অক্ষয় কুমার কয়টা লুক নেয়? ওদেরটা বাদ দেন। এই শাহিদ কাপুর বলি, কয়টা লুক নেয় তারা? এটা আর আমরা তো আমরা তো এখন পার্শ্ব অভিনেতা করি, আমরা তো এখন সিনিয়র মোস্ট। কাজে ডিরেক্টর যেটা ডিমান্ড করে আমাদেরকে সাধারণত সেটাই করতে হয়, আর সেটা ন্যাচারাল থাকলে তো সবচেয়ে ভালো। নতুন কোনো নায়ক জায়গা করে নিতে পারছে না, এটা বললাম না, হঠাৎ ভিলেনের কথা বললাম। নতুন কোনো নায়িকা জায়গা করে নিতে পারছে না, নতুন কোনো কমেডিয়ান নেই, নতুন কোনো নির্মাতা নেই, এটা বললো না। নতুন কোনো প্রশ্ন নেই, নতুন কোনো প্রশ্ন করলে না। তুমি আমাকে ইমপ্রেস করার জন্য প্রশ্ন করে লাভ কি? আমাকে ইমপ্রেস করার কিছু নেই। তোমরা আগে বের করো যে নতুন নির্মাতা নেই, কোনো নতুন স্ক্রিপ্ট রাইটার নেই, কোনো নতুন গল্প নেই, কোনো নতুন অভিনেতা আসতেছে না, কিন্তু তোমরা বের করো। বোঝাতে পেরেছে? আমি একটা কথা বলে দিই মাঝখানে, সম্প্রীতির জন্য। ওনারা সবাই মুভিটা দেখেছে, এক বাক্যে বলেছে এটা একটা নিখুঁত সুন্দর চলচ্চিত্র, সবাইকে নিয়ে দেখার মতো,
সমস্ত সাংবাদিক আমি তো বললাম স্বচ্ছ রুচি বহন করে ছবিটা, স্বচ্ছ রুচি সবাইকে নিয়ে দেখার মতো। আমি আগে বলেছি প্রশাসন এটা অবশ্যই ব্যাপারটা দেখুক কেন হচ্ছে না। আমি সেন্সর বোর্ডে ছিলাম, তো সেন্সর বোর্ডে এটা কোন জায়গায় দিচ্ছে না, প্রদর্শনটা কোন জায়গায় দিচ্ছে না, জায়গার নাম কোন জায়গায় দিচ্ছে না, কোনো হলের নাম বলতে পারে কেউ? কি বলো 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 তথ্য ভাই, আমার সাথে কথা বলো, আমি তথ্য দিব, তথ্য লাগবে। উল্টা পুল্টা কথা বলবো না, বলো ওটা কোনো হল? তাহলে ওটা কোনো হল? ওটা কি কোনো হল? ওটা কোনো সিনেমা হল না। ওটা কি কোনো ডিসি দ্বারা, প্রশাসনের যিনি চিফ আছেন ওই এরিয়ার, ওনার দ্বারা কোনো অডিটোরিয়াম যেখানে ছবি দেখা হয় ওইরকম কিছু অডিটোরিয়াম? ওইটাও না। ক্লিয়ার? তার মানে আচ্ছা, আমি যেটা শুনে আসছি, আমার সাথে সেন্সর বোর্ডে হল মালিক যিনি প্রতিনিধি উজ্জ্বল ভাই আছেন, উনি বললেন ওটা হচ্ছে একটা স্কুল জাতীয় কিছু, ওখানে ছবিটা চালাচ্ছিল, এটা বন্ধ করেছে। উনি বললো উনি এটা বন্ধ করলো। এটা ইনশাল্লাহ যেহেতু হলে হয় নাই, আর যেহেতু এটা যে সমস্ত থিয়েটার বা হলে আমাদের ছবি রিলিজ হয় ওইখানে যদি বন্ধ হতো তাহলে আমরা অবশ্যই স্পিচ রাখতাম। যেহেতু হল মালিকে বলছে আমি কোনো স্পিচ দেই নাই, আপনারা মনে হয় নিশ্চয়ই ওনার কাছ থেকে কোনো স্পিচ পাননি। যেটা এইমাত্র উজ্জ্বল ভাই বললো, ওটা কোনো হল না, স্কুল টাইপের একটা ঘরে ছবি দিয়ে বলে যে ওটা চালাতে হবে। ওখানে ডিসিরও কোনো পারমিশন নেই, কারো পারমিশন নেই, বিধায় ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা উনি আমাকে বললো। বাট আমি কিন্তু যদি হল বা থিয়েটার যেখানে আমাদের ছবি রিলিজ হয়, যদি সেটা কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার তীব্র নিন্দা জানাবো সবসময়। বাট এটা কোনো হল না, তোমরা বলতে পারলে না হল বা কোনো অডিটোরিয়ামও না যেখানে হল রিলিজ হয়, ওটা নাকি একটা স্কুল জাতীয় কোনো ইস্যু, হ্যাঁ ওখানে দিয়েছে। তো এটা নাকি ওই আইনসম্মত না। এই জন্য এইমাত্র আমি উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে আসলাম। আমি দেখব, আপনি ওটা আমার 3 আগের তো নিজেরটা যেটা দিয়ে রুজি বাসায় গেছে ওটা আগে দেখবো। সেটা হচ্ছে অফিসার দেখবো, তসনস দেখবো, মালিক দেখবো, এবং অন্যান্য যেগুলো ছবি আছে সেগুলোও দেখতে চেষ্টা করব। আগে যেটা প্রডিউসারের টাকা নিয়ে বাসায় বোবাল বাচ্চাকে খাইয়েছি সেটা আগে দেখবো, তারপরে অন্যান্য ছবিগুলোও দেখবো। আমার আগামীকাল থেকে ছবি দেখা আরম্ভ হবে। আমার শরীরটা খারাপ ছিল, প্রচুর অসুস্থ ছিলাম, আর ভাইয়াও একটু খুব দূরদূরিতে ছিল। আমি বলছি যে ভাইয়া আমি কবে দেখবো, আজকে যেহেতু আগে সময় দিয়ে দিয়েছিলাম সেন্সর বোর্ড সময়টাও কিনেছি, আমি অবশ্যই দেখব। বরং আমি মনে করি যে আরিফিন শুভর অ্যাকশন ছবি বেশি করা উচিত, এবং বিদ্যাসিনা মিম অসম্ভব একজন সুন্দরী এবং ওয়েল হাইট, তো দুজনের কেমিস্ট্রি খুব ভালো লেগেছে। এবং আরিফিন শুভ আগেও আমার সাথে প্রথম থেকে সিরিয়াল কাজ করেছে, যথেষ্ট খেটে কাজ করতে চেষ্টা করে। এবং বিদ্যাসিনা মিম ফার্স্ট ছবি আমি, তো আমরা জাস্ট আউটডোরে ইনশাল্লাহ ভাই বোনদের মতো একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। সাইফ চন্দ্রের ছোটো ভাই, ও 4-5টা ছবির মধ্যে 3-4টাতে আমি কাজ করেছি। এই ছবি ও যথেষ্ট ভালো একটা ছবি বানিয়েছে। এখন আপনারা বলবেন কেমন চলছে, শুনলাম মোটামুটি ভালো যাচ্ছে, বাট ভালো গেলে ওর সার্থকতা, আমাদের সার্থকতা। আচ্ছা, আমি আমার লক্ষ্য ছিল ফুটবলার হওয়ার। আমি স্পোর্টসম্যান, আমি ফুটবল প্রচুর পছন্দ করি, সব দলই সাপোর্ট করি, কিন্তু স্পেশালি হচ্ছে মস্তিষ্কে আর আত্মায় লালন করি ব্রাজিল, কারণ আমরা লক্ষ্য ছিল ফুটবলার হব, তো ওই ব্রাজিল সাপোর্ট করি। তবে মেসি খুব ভালো খেলে, খালি খুব ভালো খেলে না, আমার দেখা পৃথিবীর সেরা প্লেয়ার, মানে আর্থের মানে এই ভূখণ্ডের সেরা ফুটবলার হচ্ছে মেসি, বাট দল হিসাবে আমি ব্রাজিল সাপোর্ট করি। এবং যে ভালো খেলবে, মনে মনে ব্রাজিল তো চাই মানে হায়েস্ট এবার চ্যাম্পিয়ন হোক, বাট যে দল ভালো খেলবে, ভালো খেলে ওয়ার্ল্ড কাপটা হয় কি ওই দিন যার সময় থেকে সে ভালো করে, ওই দিনটা ওই 1.5 ঘন্টার খেলায় যে ভালো সুযোগ পায় কাজে লাগে সে। কাজে ওয়ার্ল্ড কাপ সবাই প্রায় সমান সমান, জার্মান সুযোগ হতে পারে, ফ্রান্স সুযোগ হতে পারে, এখানে পর্তুগাল ভালো খেলবে, স্পেন ভালো খেলে, ব্রাজিল, ল্যাটিন আমেরিকা দুইটা বেস্ট দল, ব্রাজিল আর আমেরিকা, যে কোনো সময় যে কোনো দল হতে পারে। আসলে আর্জেন্টিনা কিন্তু 4বার না 3বারের চ্যাম্পিয়ন, 3বার, একবার তো যে হাত দিয়ে, ওটা যদি বাদ দেই তাহলে কিন্তু বেসিক্যালি 2বার। যাই হোক, আর আমরা ব্রাজিল কয়বার চ্যাম্পিয়ন, কয়বার, হাতে আঙুল কয়টা, ব্রাজিল চ্যাম্পিয়ন কয়বার?